নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন, এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আমাদের আজকের গল্প ভূষণ্ডির মাঠে। লেখক পরশুরাম। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহার সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী নিত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটোসাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সেই যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত। কিন্তু নিত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারই শিবুর পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোক শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরে বাহিরে এইরূপ লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নিত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। নিত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠে স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো মতে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা যাত্রা করিল। শেয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল, হে মা কালী, মাগিকে ওলা ওঠায় টেনে নাও মা, আমি জোড়া পাঁঠার নৈবেদ্যে দেব, আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলেপুলে হলো না, সেটাও তো দেখতে হবে, দোহাই মা। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় 1 ঠোঙা তেলে ভাজা খাবার, আতসের দই এবং আতসের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেলে ডি অর্থোডক্স 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফল কিছু হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হইল। পেনেটির আর পার কোন্নগর, সেখান হইতে কোন্নগর, সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপাদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেই জন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি। মাঝে মাঝে আশশেওড়া, ঘেটু, বুনোল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকাল পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছিল। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছে, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ নরক পুনর্জন্ম খাপ খায় কিরূপে? প্রকৃত তথ্য এই, নাস্তিকদের আত্মা নাই, তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হয়।
সাহেবদের মধ্যে যাহারা আস্তিক তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন, তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতকগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করে। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না। যাহারা সেন্স দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কি রকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তৃষা, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেহ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পরে, কেহ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপক্ষয় হইয়া সূক্ষ্ম শরীরে বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সৎকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে, শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বধ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে। একবার ভাবিল, দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডাগাড়ি। তারপর মনে হইল, লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবী জোগাড় করিতে হইবে। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়ার ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। গেটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। এক রাস তুলো রাস হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবড়ে পোকা ভোর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে, কাকিনী চোখ মুদিয়া গদগদের স্বরে মাঝে মাঝে অ ক ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহির হইয়া আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মিলিয়া টিটকারি দিয়া উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যায় আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 করিয়া উঠিল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছের একটা পেট নিবাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলায় পলো হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদ মস্তক ঘেরা টোপা দিয়া ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তাহার বয়স তেমন বেশি হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাঁকচুন্নি
ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্প কদিন হয় আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাঁট দিতেছিল, পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়াই সে হাওয়ার মতো মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নিত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা, শ্রীরাধিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ উঠিল, চ্যারারারারারারা। আরে ভজুয়া के बहिनिया, भगलू के बिटिया, केकरा से शादिया हो, केकरा से हो। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল, তাল গাছে কে রে? উত্তর আসিল, কারিয়া পীরেত বা। শিবু, কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাকলাসের মতো একটা জীবাত্মা সড়াক করিয়া তালগাছের মাথা হইতে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গোর লাগি ধরমদেওজি। শিবু, জিতা রহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? কারিয়া পীরেত, ছিলম বা। শিবু, তামাকই নেই তা ছিলম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক টিকা কলিকা আনিয়া আগ গাইয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরের যে ইতিহাস বলিল তার সারমর্ম এই। তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদ মেজাজি, বনিবনাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে ভীষণ ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ ৩০ বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে সে মুংরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহও করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলের উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে। তারপর ১ মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া প্রেতরূপে এই তালগাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি পীরেতকে দিবার উপক্রম করিতেছিল। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাসরের মতো আওয়াজ আসিল, ভায়া, কলকেটা কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল তাহা হইতে খান কত ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্ব দেহ, থেলো হুঁকোয় খোলের উপর একজোড়া পাকা গোপ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুমটি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ, দণ্ডবত হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে, তা জকি হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, ২-৫০০। সব বন্ধকি তমসুক দাদা, ইষ্টাশ্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। ঠুক ঠুক। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের যক্ষ?
ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেকদিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ শিবু: আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ: আমার আগমন? হ্যাঁ হ্যাঁ, আমি বলে গিয়ে এই ৩.৫ বছর এখানে আছি। এই কত এলো দেখলুম, কত গেল দেখলুম। আরে তুমি তো সেই দিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে ৩বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখেছি। বেশ বেশ, এই কালোয়াতি শিখতে যদি চাও তো আমার সাকরে ধাও দাদা। এখন আওয়াজটা যদিচ একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি ৳১,০০,০০০। শিবু: মহাশয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসরে। হাল সাকেন এই পাঁজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি। এলাকা রিসরে স্তক ভদ্রেশ্বর। জজটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর। ভারী ভালোবাসত আমাকে। মুলুকের শাসনটা তামাম আমার হাতে ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। শিবু: মহাশয়ের পরিবারাদি কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন: সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু এই গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে, আমারই পিঠে দিলে কিনা এক ঘা চেলা কাঠ কষিয়ে। তারপরেই পালালো বাপের বাড়ি। ৩২৪ ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে ওই গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। ৪৭ সনের মরকে ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসল না। জজটি সাহেবের বিলেতে গেলেও আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম। তারপর পরমাই ফুরুলে এই হেতা আড্ডা গেড়েছি। ছেলেপুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমি সইতে পারবো না। এখন তোপা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্চা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, করিয়া পীড়েতের পরিচয়ও দিল। যক্ষ বলিলেন: সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে ও মন খারাপ করে ফল নেই। এখন একটু গাওনা বাজনা করিয়ে এসো। পাখো আজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেটটা চাপড়েই ঠেকা দিই। ঢন ঢন করছে। বাবা ছাতু খোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দে তো। ঠিক আছে। এই চৌতাল বোঝো? ৬ মাত্রা, ৪ তাল, ২ ফাঁক। বল শোনো। ধা ধা ধিন তা কত তাগে, গিন্নি ঘা দেন কর্তাকে, ধরে তারা করে খিটখিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত দুম দুম দিতে থাকে। টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়। ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না। নগণ্য নির্ধন কর্তা গাধা। ধায়ের উপর সম, ধিনতা তেরে কেটে গাধি ঘেনে ধা। এই ধা ফসকালেই সব মাটি।
গলাটা ধরে আসছে। ওই খোট্টা ভূত এই আর এক ছিলিম সাজেও বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর কিনতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘুমটা খোলে নাই, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আঠা দিয়া পৈতা মাজিল, ফণিমনসার বুরুষ দিয়া চুন আঁচড়াইল, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধিল, ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাশ ঘেটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐক্যতান আরম্ভ হইলেই সেই ক্ষীরিবামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভয়ে বলিল, হ্যাঁ তুমি নিত্য? নিত্যকালী বলিল, হ্যাঁ রে মিলছে, মনে করেছিলি মুড়ে আমার কবল থেকে বাঁচবে? দেখি সাথে চুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? শিবু, এলে কি করে? ওলা উঠোয় নাকি? নিত্যকালী, ওলা উঠো 70-এর হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? শিবু, তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে, পোড় খেলে সোনার জলুস বাড়ে, ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাহিরেও কিসের গোলযোগ, যেন একপাল শকুনি গিধিনী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ায় আগার ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। পেতনি, আমার স্বামী তোকে কেন দেব না? শাকচুন্নি, আমার বুড়ি, ও যে তোর নাতির বয়সী। পেতনি, আহা কি আমার কোনে বউ গো? শাকচুন্নি, দূর মেচো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। পেতনি, দূর গোবর চুন্নি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। শাকচুন্নি, মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগির হিংসে নিয়ে উদাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগার বন্ধ করিয়া বলিল, আগে তোর ঘাড় মটকাবো, তারপরে ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নৃত্যকালীতেই রক্ষা নাই, তাহার উপর পূর্বতন 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল, নৃত্যকালীর আগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ধ্বনি শুনছ কি বায়ান মনে, বাবজ বুঝি শ্যামের বাসি, ডাকছে তোমায় বাসবনে। ওটা যে খ্যাক শিয়ালি, দ্বিজনা কুলে কালি, রাত বিরেতে শ্যাল কুকুরের ছুঁচো পেঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া এখানে হচ্ছে কি? এত গোলমাল কিসের? কারিয়া পীরে থাকিল, এ চরম পিচাস, আরে দরবাজা তো খোল। শিবু সাড়া নাই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কারিয়া পীরে তার স্বরে উৎপাটন মন্ত্র পড়িল, মারে চুয়ান হাইয়া, और ভিতরা হাইয়া, পর্বত তোড়ি হাইয়া, চলে ইঞ্জন হাইয়া, ফটে বেলট হাইয়া, খবরদার হাফিজ। মর্মর করিয়া ঘরের চাল দেয়াল বেড়া আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, এ কি গিন্নি, এখানে ব্রহ্মদত্তিটার সঙ্গে? ছি 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 ছি, লজ্জায় মাথা খেয়েছ। ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল। কারিয়া পীরেত বলিল, আরে মুংড়ি, তোহার শরম নাহি বা? তারপর যে ব্যাপারটা আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমে কালি শুকাইয়া যায়। শিবু 3 জন্মের 3 স্ত্রী এবং নিত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল রহস্পর্শ যোগে ভূষণ্ডির মাঠের যুগপৎ জলস্তম্ভ দাবানল ও ভূমিকম্প শুরু হইল।
ভূত প্রেত দৈত্য পিশাচ তাল বেতাল প্রভৃতি দেশী উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুক পিস্কি নোম গবলিন প্রভৃতি গোপ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন জান আফ্রিদ মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চিং চ্যাং ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত দিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হরিজি চণ্ডী আজ্ঞা কর মা, এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে, আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড় বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব, এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বাণিজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন, যাহাতে এই ভূতের সংসারটি ছারখারে না যায় এবং কোনো রকম নীতি বিগড়িত বিদঘুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা দেখুন, যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে। এখানেই গল্পটা শেষ। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।